IIBF এর BC এক্সামের প্রস্তুতি পর্ব আমরা যে শুরু করেছিলাম কয়েকটি পর্বের মধ্য দিয়ে তৃতীয় অধ্যায় পর্যন্ত আগের ভিডিওতে আমরা দেখে ফেলেছি। এরপরে পরবর্তী ভিডিও চতুর্থ অধ্যায় শুরু হবে। তবে ভিডিও শুরু করার পূর্বেই প্রত্যেকবারের মতো আমি আবার রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, এবং যদি আগের ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিন, তাতে আপনার প্রস্তুতি সম্পন্ন হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। IIBF এর BC এক্সামের সিলেবাস অনুযায়ী আজ আমরা দেখব চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু থাকবে আর্থিক হিসাব সংরক্ষণ এবং পরিচালন। এই অধ্যায় থেকে আমরা জানতে পারব ব্যালেন্স শিট কী, সুদ হিসাবের পদ্ধতি, টাকা ফেরত দেওয়ার পদ্ধতি ইত্যাদি। যাই হোক, ব্যালেন্স শিট, দায় সুদ হিসাবের পদ্ধতি এবং টাকা ফেরত দেওয়ার পদ্ধতি ইত্যাদি আর্থিক হিসাব নিকাশ সম্বন্ধে একজন BC এজেন্টের জ্ঞান থাকা অবশ্য উচিত। আমরা এই অধ্যায়ে এই সব বিষয় নিয়েই আলোচনা করব। এখন আমরা হিসাব সংরক্ষণ সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিই। হিসাব সংরক্ষণ কয়েকটি প্রাথমিক নীতির ওপর নির্ভর করে। সেগুলি হলো: 1. ব্যবসা হলো একটি আলাদা সত্তা। পার্টনারশিপ, প্রোপ্রাইটার, কোম্পানি এগুলি সব ব্যবসায়ের একটি আলাদা শব্দ। সেক্ষেত্রে পার্টনার বা প্রোপ্রাইটার এবং ব্যবসায়ের অ্যাকাউন্টটি আলাদা হওয়া উচিত, একে অন্যের সাথে যাতে মিশে না যায়, যাতে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা জানা যায়। দ্বিতীয় নীতি হলো দুইটি দিক ধারণা। প্রত্যেকটি লেনদেনের দুইটি নির্দিষ্ট দিক আছে, যথা ডেবিট ও ক্রেডিট। প্রত্যেক ডেবিটের একটি ক্রেডিট আছে। 3. চলন্ত সংস্থা। প্রতিষ্ঠান হলো একটি চলমান সংস্থা। যদি তাকে বন্ধ করে না দেওয়া হয়, অ্যাকাউন্টিং নীতি অনুযায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানটি হলো একটি চিরকালীন চলমান সংস্থা। তাই এর সম্পত্তিসমূহ ও দায় খাতায় যা মূল্য বা বুক ভ্যালু অনুযায়ী দেখানো হয়। বন্ধ করে দেওয়া হবে সেই অনুযায়ী বিক্রয় মূল্য নির্ধারণ করে দেখানো হয় না। 4. অ্যাকাউন্টিংয়ের সময়। অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কাজকর্মের ফলাফল জানা। তাই এই বিচারটিকে সম্পন্নতা দেওয়ার জন্য 1 এপ্রিল থেকে 31 মার্চ অথবা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অর্থাৎ 1 বছরের আয় ব্যয়ের হিসাব নথিভুক্ত করা হয়। 5. টাকার পরিমাণ সম্বন্ধীয়। অ্যাকাউন্টিং পদ্ধতিতে আর্থিক লেনদেনগুলিকে নথিভুক্ত করা হয়। যে সমস্ত লেনদেনগুলি টাকায় মূল্যায়ন করা যায় না, সেগুলি অ্যাকাউন্টিংয়ের নথিভুক্তও করা হয় না। 6. আয় ও তৎসংক্রান্ত ব্যয়। অ্যাকাউন্টিং হলো সমস্ত আয় ও তৎসংক্রান্ত ব্যয় সঠিকভাবে নথিভুক্ত করা, যাতে একটি নির্দিষ্ট সময়ে আয় ব্যয়ের ফল লাভ অথবা লোকসান কিনা জানা যায়। এবং 7. প্রত্যেক আয় ও ব্যয়, প্রাপ্য অথবা দেয়, এই ধরনের ধারণা অনুযায়ী অ্যাকাউন্টিং করা হয়। কখন ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্ট হলো সেই অনুযায়ী নয়। এই নীতিগুলি দেখার পরে আমাদের জেনে নিতে হবে কোন পদ্ধতিতে এই সমস্ত নীতিগুলি মেনটেন করে খাতা লেখা হয়। এর জন্য আমাদের জেনে নিতে হবে ডাবল এন্ট্রি বুককিপিং কি। এটি না, প্রত্যেকটি খাতা দুইটি ভাগে বিভক্ত। বাম দিকটি হলো ডেবিট বা ডিআর এবং
ডান দিকটি হলো ক্রেডিট বা সিআর। খাতাটির নাম ওপরের বাঁ দিকে লেখা হয়। আর এই ডাবল এন্ট্রি বুকের মুখ্য নীতি আছে বেশ কয়েকটি। সেগুলি কি কি? সেগুলি হলো: 1. প্রত্যেকটি লেনদেনে 2টি ব্যক্তি যুক্ত। 2. প্রত্যেকটি ব্যবসায়িক লেনদেনের 2টি দিক আছে, একজন সুবিধা পায়, অন্যজন সুবিধা দেয়। এদের থেকে ডাবল এন্ট্রি বুককিপিং পাওয়া যায়। তা হলো প্রত্যেকটি ডেবিট এন্ট্রির পিছনে একটি ক্রেডিট এন্ট্রি আছে। 3. প্রত্যেক ডেবিট ক্রেডিট লেনদেনগুলি বইতে লেখা হয়। যখন কোনো অ্যাকাউন্টে ডেবিট করা হয় তখনই অন্য কোনো অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা ক্রেডিট করা হয়। ডাবল এন্ট্রি প্রথায় অ্যাকাউন্টিং মেনটেন করা হয় বলে বেশ কিছু বিশেষ সুবিধাও পাওয়া যায়। যেমন: ক. ডেবিট ও ক্রেডিট একসাথে নথিভুক্ত করায় এটি অঙ্কের হিসেবে নির্ভুল হয়। খ. সমস্ত আর্থিক লেনদেনগুলি যথাযথভাবে নথিভুক্ত করার জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যে কোনো সময়ে ব্যবসায়ীর কোনো ব্যক্তির কাছে পাওনা টাকার পরিমাণ, দেয় টাকার পরিমাণ, বিভিন্ন খাতে আয় ও ব্যয়ের পরিমাণ ইত্যাদি জানা যায়। ঘ. এই ডাবল এন্ট্রি বুককিপিংয়ের নথি থেকে বছর শেষের চূড়ান্ত হিসাব তথা লাভ লোকসান বা প্রফিট লসের ব্যালেন্স শিট প্রস্তুত করা সহজ হয় এবং পরবর্তী ছোট বা বড় সব ধরনের প্রতিষ্ঠান এই ডাবলিং করতে পারে। তাহলে বুঝতেই পারছেন ডাবল এন্ট্রি করার বেশ কয়েকটি সুবিধা রয়েছে। এখন আমরা দেখে নেব ডাবল এন্ট্রি করার জন্য বেশ কিছু নিয়মাবলীর প্রয়োজন। এই ডাবল এন্ট্রি প্রথার নিয়মাবলীগুলি কি কি? ব্যবসায়িক কাজকর্মের সুবিধা অনুযায়ী 3 প্রকারের অ্যাকাউন্ট হয়ে থাকে: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। দেখে নিই এই অ্যাকাউন্টের বিভিন্ন বিষয়গুলি। প্রথমেই দেখে নিই রিয়েল অ্যাকাউন্ট সম্পর্কে। সম্পত্তি যথা ক্যাশ, স্টক, বিল্ডিং, মেশিন ইত্যাদি হলো রিয়েল অ্যাকাউন্ট এবং এর প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খাতা রাখা হয়। এক্ষেত্রে যে অ্যাকাউন্টে সম্পত্তি আসছে সেই অ্যাকাউন্টে ডেবিট, আর যে অ্যাকাউন্ট থেকে তার বাবদে টাকা যাচ্ছে সেই অ্যাকাউন্ট ক্রেডিট হয়। পার্সোনাল অ্যাকাউন্ট বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সোসাইটি, স্থানীয় সংস্থা ইত্যাদির খাতাগুলি হলো ব্যক্তিগত বা পার্সোনাল খাতা। এক্ষেত্রে যিনি টাকা পাচ্ছেন তার অ্যাকাউন্ট ডেবিট, আর যিনি টাকা দিচ্ছেন তার অ্যাকাউন্ট ক্রেডিট হয়। নমিনাল অ্যাকাউন্ট খরচ, আয় ইত্যাদিকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। এক্ষেত্রে খরচ অথবা লস এগুলি ডেবিট, আর আয় অথবা লাভ খাতা ক্রেডিট হয়ে থাকে। এই ডাবল এন্ট্রি প্রথার জন্য যে খাতা বইটি ব্যবহার করা হয় সেটি সম্পর্কেও কিছু তথ্য থাকা দরকার। যেমন জার্নাল। জার্নাল হলো প্রত্যেক লেনদেনের দৈনন্দিন নথিভুক্ত করার বই। দৈনন্দিন যে সমস্ত লেনদেন যখন ঘটে সেগুলি ঠিক সেই সময় ক্রম অনুসারে এই বইতে নথিভুক্ত করা হয়। এটি হলো জার্নালাইজিং। এর পরবর্তী ধাপ হলো লেজার এন্ট্রি। প্রত্যেক অ্যাকাউন্টের লেনদেনগুলি সেই অ্যাকাউন্টের লেজারে ডেবিট বা ক্রেডিটের দিকে নথিভুক্ত করা হয় এবং জার্নালেও এর নির্দিষ্ট নম্বর লেখা হয়। প্রত্যেকটি ডেবিট এবং ক্রেডিট এন্ট্রি জার্নালে নথিভুক্ত করার সাথে সাথে লেনদেনের সংক্ষিপ্ত সঠিক বিবরণ পাওয়া যায়। এরপরে আমরা জেনে নিই লেজার সম্পর্কে। এটি একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সম্পত্তি অথবা আয় ও ব্যয়ের বিবরণ এবং তার জার্নাল সারাংশ যে খাতায় লেখা হয় সেটি হলো লেজার। লেজার বইতে নামের সূচি ও পাতার সংখ্যা দেওয়া থাকে যাতে প্রয়োজনে নথিগুলি দেখা যায়।
এতটা জানার পর এখন আমাদের কনফিউশন হতেই পারে যে জার্নাল এবং লেজার দুটো জিনিস ঠিক কী। তাহলে চলুন আমরা এখন দেখে নিই এই দুটোর মধ্যে পার্থক্য কী কী রয়েছে, তাহলে হয়তো আইডিয়াটা আরও ভালো হবে। জার্নাল হলো লেনদেনগুলির মূল নথি এবং লেজার হলো চূড়ান্ত নথি। জার্নাল হলো দৈনন্দিন লেনদেন নথিভুক্ত করার বই, আর লেজার সময়ে সময়ে এই খাতায় নথিভুক্ত করা হয়। জার্নাল বইতে ডেবিট এবং ক্রেডিট দুই নথিভুক্ত করা হয়। লেজার বইয়ের পাতায় কেবল একটি এন্ট্রি দেখা যায়। জার্নাল লেখার জন্য ভাউচার, রসিদ, ডেবিট বা ক্রেডিট নোট ইত্যাদি হলো প্রাথমিক ডকুমেন্ট, কিন্তু লেজার লেখার জন্য জার্নাল হলো প্রাথমিক ডকুমেন্ট। জার্নাল খাতার তথ্যগুলি ছড়িয়ে থাকে, কিন্তু লেজার খাতায় অ্যাকাউন্ট অনুযায়ী এই তথ্যগুলি থেকে থাকে। যাই হোক, এই জার্নাল ও লেজারের বিষয়টি যাতে সমস্যার সৃষ্টি না করে, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ক্যাশ বই, পেটি ক্যাশ, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, লাভ ক্ষতি খাতা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।